6 বছরের সুখের সংসারে যখন ফাটল ধরল, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়া উপক্রম। আমি শুধু নীরবে তার কঠোরতা দেখলাম তার অবিচার। দেনমোহরে 2 লক্ষ টাকা সহ আরো 2 লক্ষ, মোট 4 লক্ষ টাকা আমার মুখে ছুঁড়ে মেরে সে বলে, আমাদের দেনমোহর ধার্য হয়েছিল 2 লক্ষ টাকা, তোমাকে আমি ডাবল দিলাম। এবার তুমি আমার জীবন থেকে চিরতরে বিদায় নাও। আমি স্বপ্ন দেখছি ভেবে নিজের হাতে নিজেই সিমটি কাটি। আমি তখন ভুল প্রমাণিত হই, সেটা আমার স্বপ্ন ছিল না, সত্যি সে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলেছিল। আমি তখন তাকে কিছুই বলিনি, একটা প্রশ্নও করিনি কেন সে এমন ডিসিশন নিল, সেটাও তাকে জিজ্ঞেস করিনি। দিনমোহরের টাকাটা নীরবে তার হাতে তুলে দিয়ে চুপচাপ এক কাপড়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। আসার সময় তার দেওয়া একটা সুতিও আনিনি, শুধু পরানো জামাটা ছাড়া। আমি সংসার হারিয়ে কাঁদিনি, কেঁদেছি মানুষটাকে রাতারাতি বদলে যেতে দেখে। যে মানুষটা আমাকে সাপোর্ট করত, সেই মানুষটা কি করে এতটা বদলে গেল। কথাটা উত্তর হয়তো আমার জানাই ছিল। প্রথমে যে বললাম সুখের সংসার, তবে এই রুবাইদা আহসান রুহির 6 বছরের সংসার জীবনে কখনো সুখ ধরা দেয়নি। সংসার জীবনটা মোটেও আমার জন্য সুখের ছিল না। বিয়ের পর কিছুদিন আমি সুখে থাকলেও তারপর সংগ্রাম করেই 6 বছর অতিবাহিত করেছি। আমার হাজবেন্ড রফিক ছিল প্রবাসী। বিয়ের 2 মাস 15 আগেই সে চলে যায় দূর প্রবাসে। তারপর থেকেই শুরু হয় আমার শাশুড়ির অত্যাচার। সে দিনে 1000টাও কাজ আমাকে দিয়ে করাতো। কাজের সাথে অবশ্য আমি আগে থেকেই অভ্যস্ত। বাড়িতে যে সৎ মা ছিল, তাই বিয়ের আগেও আমাকে গাধার খাটুনি খাটতে হয়েছে। উঠতে বসতে নানান কটু কথা শুনতে হয়েছে। সবকিছু আমি চুপচাপ সহ্য করেছিলাম। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে সে আমাকে বলতো, একটু কষ্ট কর, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। মুখের মিষ্টি কথায় সে আমাকে ভুলিয়ে রাখতো। আমিও তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। শুয়েতেই অন্ধকার চারপাশে। রাত বাজে 10টা। আমি রাস্তার পাশে বসে নিজের নিয়তিকে ধিক্কার জানাচ্ছি। কারো কাছে আমি সাহায্য চাইতেও পারিনি। কার কাছেই বা সাহায্য চাইব? এই দুনিয়ায় যে আমার আপন বলতে আর কেউ নেই। বাবা মারা যাওয়ার পর বাবার বাড়িতে আর যাওয়া হয়নি। আজ কিভাবে যাব? গিয়ে বা কি বলবো? কোন মুখে বা তাদের সামনে গিয়ে দাঁড়াবো? খুব গর্ব করে সবাইকে বলতাম, আমার স্বামীর মতো ভালো মানুষ আর দুটো নেই। পুরো দুনিয়া আমার বিপক্ষে থাকলেও রফিক সবসময় আমার পক্ষে থাকবে। তবে রফিক আজ আমাকে ভুল প্রমাণ করলো। নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আজ আমার কিছুই করার নেই। রাত বাড়ার সাথে সাথে আমার মনে ভয়ও ঝেঁকে বসতে শুরু করলো। আমি একটা মেয়ে মানুষ রাস্তায় গাছের নিচে বসে আছি। কেউ কেউ আমার দিকে তাকাচ্ছে লোভাতুর দৃষ্টিতে। চোখে মুখে তাদের কামু কথা ফুটে উঠেছে। ঘৃণায় আমার গা গুলিয়ে আসছে।
মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করছি, কেমন পাপ করেছি আমি, যার দরুন আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। সারাদিন প্রচুর পরিশ্রম করাই ক্লান্তিতে চোখটা বুজে আসছে আমার। মাথাটাও কেমন ঝিমঝিম করছে। চোখ বুঝতেই ঘুমড়ে এসে হানা দিল আমার দু চোখে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম তা আমি জানি না, তবে শরীরে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে যায় আমার। আমি দরফরিয়ে উঠে সামনে তাকাতেই দেখি মধ্যবয়স্ক একটা লোক আমার পাশে বসে আছে। আমি নিজেকে গুটিয়ে নিয়ে পিছিয়ে যাই কিছুটা। লোকটা আমার দিকে এগিয়ে আসার আগে আমি উঠে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমি অনেকটা দূরে এসে গেছি। চারপাশে ঘন জঙ্গল, অমাবস্যার রাত, ভয়ে আমার প্রাণ বেরিয়ে যায় অবস্থা। আমি হাঁপাতে হাঁপাতে বসলাম একটা গাছের নিচে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ। যতদূর দেখা যায় নিশুতি কালো অন্ধকারে ঘেরা। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করি। চোখ বন্ধ করে আমি নিজের মুখটা স্মরণ করি, নিজেকে নিজেই সান্ত্বনা দেই। ভয় পাস না রুহি, তোর এই দুনিয়ায় কেউ তোকে শক্ত থাকতে হবে, তুই প্লিজ ভেঙে পড়িস না। সামনে যে তোর জন্য আরো বিপদ অপেক্ষা করছে। এখন এভাবে ভেঙে পড়লে সামনে এগাবি কিভাবে? নিজেকে নিজে সান্ত্বনা দিলেও আমার মন শান্ত হয়নি, অস্থিরতা কাটেনি ভেতর থেকে। ঘন জঙ্গলে জীবজন্তুর ভয় আমাকে কাবু করতে পারেনি, কেননা মানুষরূপী যা এর সামনে জঙ্গলে ভয়ঙ্কর জন্তু অতি তুচ্ছ। রাতটা আমার সেভাবে কেটে যায়। ধরণীর বুকে নতুন ভোরের সূচনা হয়েছে খানিক আগে, তবে আমার সময় থমকে আছে। কালকে সকালেও কত হাসিমুখী ছিলাম আমি, তবে আজকে কঠিন বাস্তবতা আমাকে নিস্তব্ধ করে দিয়েছে। আমি গাছে হেলান দিয়ে কল্পনা করলাম 2 দিন আগের ঘটনা। 2 দিন আগে সন্ধ্যের সময় কালবৈশাখী ঝড় শুধু গাছপালা উল্টাপালট করেনি, উলটপালট করেছিল রুবাইদা আহসান রুহি নামক মেয়েটার জীবনেও। ঘরের দরজা ভিড়িয়ে আমি তখন শুয়ে আছি ক্লান্ত শরীর নিয়ে। এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে আমার একমাত্র দেবর রাফসান। আমি হতভম্ব হয়ে উঠে বসে তাকাই রাফসানের দিকে। রাফসান কাক ভেজা হয়ে বসলো আমার পাশে। প্রথমেই আমার কাছে মাপ চাইলো, তারপর মধুর মধুর কথা বলে বেশ খানিকটা সময় অতিবাহিত করলো। আমার মনে খপটা ঠিকই লেগেছিল, তবে আমি তা প্রকাশ করলাম না। রাফসানের সাথে আমার সম্পর্ক তেমন ভালো না। দুজনের মাঝে ঝামেলা হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপর থেকেই দুজন দুজনকে দেখতে পারি না। কথা বলতে বলতে হঠাৎ করেই রাফসান গা থেকে শার্ট খুলে ফেলে, হাত দিয়ে এলোমেলো করে দেয় আমার পরিপাটি চুলগুলো। বুক থেকে টান দিয়ে ওড়না ফেলে দেয়। তারপর রাফসান আমার দিকে কিছুটা ঝুঁকে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দরজা খুলে ঘরে হুড়মুড় করে আমার শ্বশুর শাশুড়ি আর পাড়া প্রতিবেশীরা ঢুকে পড়ে।
আমার শাশুড়ি ফোর কেটে বলতে শুরু করে, সি সি সি, এ কি কাণ্ড, এ আমি কি দেখছি, বৌমা তুমি এতটা নিচু হয়ে গেলে। সি। আমি পাশ থেকে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নেই নিজের সাথে। মুহূর্তে পরিবেশ পাল্টে যায়। সবাই মিলে আমার চরিত্রে কলঙ্কের কালি লাগায়। নানা রকম কুৎসিত কথা তারা আমাকে নিয়ে বলে। রাফসানের মুখে তখন বিজয়ের হাসি। সে সবার সামনে বুক ফুলিয়ে বলল, আমার সাথে ভাবির আগে থেকেই অবৈধ সম্পর্ক আছে। সে প্রায়ই আমাকে তার কাছে ডাকে। এগুলা নিয়ে সে আমার সাথে কিছুদিন আগে ঝামেলা করেছিল। সবাই আমার দিকে ছুড়ে দিল অভিযোগের তীর। লজ্জায় ঘৃণা আমি তখন মাথাটা নিচু করে রেখেছি। আমার স্বামীর কানে কিছুক্ষণ পরেই কথাটা তুলে দেওয়া হলো। সে আমাকে কিছু বলল না। আমার শাশুড়ি আর শ্বশুরের সাথে কথা বলেই ফোন রেখে দিল। পরবর্তীতে আর আমার সাথে কোনো কথাই বলল না। গতকাল সকালে শাশুড়ির কাছ থেকে আমি জানতে পারলাম যে রফিক দেশে আসতেছে। আমি তখন খুশিতে আত্মহারা। খুশি মনে নিজের মনের মতো করে ঘর গুছালাম। বিকেলের দিকে সে বাড়িতে আসলো, অথচ আমাকে একটিবারও নিজের কাছে ডাকলো না। সাথে সাথেই মনটা আমার কালো মেঘে ছেয়ে গেল। সে তার বাবার মায়ের সাথেই সময় কাটালো। সন্ধ্যার পর সে ঘরে আসলো। আমি একরাশ অভিমান নিয়ে তার থেকে মুখ ফিরিয়ে রাখলাম। সে কোনো কিছু না বলে আমার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলে। আমি তখন অশ্রুসিক্ত নয়নে তার কঠোর মুখপান চেয়ে রইলাম। এর বাইরে আমার আর কিছুই করার ছিল না, আর না ছিল কিছু বলার। আমি নতুন ভোরের আলোয় নিজের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে গেলাম। সামনে আমার জন্য কি অপেক্ষা করছে তা আমি জানি না, তবে এতটুকু ঠিকই জানি আমাকে ঘুরে দাঁড়াতে হবে। চলবে।